ফের সংঘাতে জড়ালো ভারত ও বাংলাদেশ। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে কালকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের হাই কমিশনারকে তলব করা হলো, এবং তলব করার পর কালকে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ফের জটিল জায়গায় কিন্তু চলে যেতে শুরু করলো। ঘটনার সূত্রপাত কোথায়, কেনই বা এই পুরো বিষয়টি হঠাৎ করে এই জায়গায় গিয়ে পৌঁছলো, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এই যে অ্যাসপেক্ট কালকে তৈরি হলো তা কিন্তু ভবিষ্যতেও হতে পারে পশ্চিমবঙ্গ নির্বাচনের পর। কেন আমি বলছি, তারও নির্দিষ্ট কিছু কারণ আছে। দেখুন, কালকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি ইন্টারভিউ দেন। সেই ইন্টারভিউটি আমি চালিয়ে দেখাতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। তিনি পরিষ্কার বলছেন যে অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি ইস্যু বর্তমানে শুধু আসামের জন্য সিরিয়াস থ্রেট ক্রিয়েট করছে তার নয়, ভারতের জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি কিন্তু নিয়ে আসছে। তাই আমরা অবৈধ অনুপ্রবেশকারীকে তাদের দেশে পাঠানোর জন্য কোনো ডিপ্লোম্যাটিক প্রসেসকে পাত্তা দিই না, কারণ ডিপ্লোম্যাটিক প্রসেস খুব জটিল। আমরা রাতের অন্ধকারে নির্দিষ্ট জায়গা থেকে অবৈধ বাংলাদেশিদের ধরে তাদের দেশে পাঠিয়ে দিই। তখন যে রিপোর্টার ইন্টারভিউ নিচ্ছিলেন তিনি চমকে যান। তিনি বলেন ডিপ্লোমেসির ধার ধারেন না, রাতের অন্ধকারে পুশব্যাক করে দেন তাদের দেশে, এটা কি কতটা আইনসঙ্গত? তখন হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলেন যে রাতের অন্ধকারই যথেষ্ট বিএসএফ এর জন্য। বিএসএফ অপেক্ষা করে যে কখন ঘন অন্ধকার আসবে এবং নির্দিষ্ট একটি জায়গা থেকে আমরা তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিই, এবং অনেককে ফিজিক্যালি ধাক্কা দিতে হয়, অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগও তোলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, যখন এই শব্দটি তিনি বলেছেন যে ফিজিক্যালি আমরা ধাক্কা দিয়ে ওদের দেশে পাঠিয়ে দিই। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি উঠেছে তা হলো, আসাম কি সত্যি এখানে আইনসঙ্গতভাবে এই ধরনের পদক্ষেপ নিতে পারে? এক কথায় উত্তর যদি দিই তাহলে হলো হ্যাঁ, পারে। আসামের কাছে স্পেশাল পাওয়ার আছে যা অন্য কোনো রাজ্যের কাছে নেই। এখানে আসাম কিন্তু সেই স্পেশাল পাওয়ারটি ইমপ্লিমেন্ট করে, এবং যদিও বাংলাদেশের পক্ষে একটি বিপজ্জনক পুরো বিষয়টি, তাও আসামের কাছে কিন্তু এই স্পেশাল পাওয়ারের যে ক্ষমতা, সেই ক্ষমতার বিপক্ষে তাদের কিছু বলার নেই। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর স্ট্রং প্রোটেস্ট লঞ্চ করা হয়। তারা পরিষ্কারভাবে বলেছেন যে এই ধরনের কথাবার্তা আসলে দুই দেশের সম্পর্ককে খারাপ করে, এবং কালকে বাংলাদেশের ডিরেক্টর জেনারেল ইন বাংলাদেশ, যিনি সাউথ এশিয়ার দায়িত্বে আছেন, তিনি ভারতের অ্যাক্টিং হাই কমিশনারকে তলব করেন এবং তলব করে বলেন আমরা এই ধরনের কথাবার্তাকে সহ্য করব না, কারণ এতে ভারত এবং বাংলাদেশ দুপক্ষের সম্পর্ক নষ্ট হচ্ছে, দ্বিপাক্ষিক চুক্তি নষ্ট হচ্ছে, এবং আলটিমেটলি অনুপ্রবেশকারীকে যদি পাঠাতে হয় তাহলে আপনাদেরকে ডিপ্লোম্যাটিক চ্যানেলকেই ওপেন করতে হবে। কালকে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল, আপনারা দেখেছেন সকলেই, যে পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি বিজেপি চলে আসে তাহলে বাংলাদেশে রিফিউজি ক্রাইসিস বাড়বে, অর্থাৎ বাংলাদেশের অ্যাক্টিং একাধিক পার্লামেন্টারিয়ান এক্সপেক্ট করছেন বা সাসপেক্ট করছেন যে যদি বাংলাদেশ এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে হয় বাংলাদেশকে, তাহলে তারা কিন্তু সামাজিক সংকটের মধ্যে পড়বে। আর এক্ষেত্রেও কালকে বাংলাদেশ সরকার অফিসিয়ালি ভারতের হাই কমিশনারকে সে তথ্যই দিয়েছেন, এবং বলা হয়েছে যে ডিপ্লোম্যাটিক চ্যানেল ছাড়া তারা কোনো অবৈধ বাংলাদেশিকে তাদের দেশে ফিরিয়ে নেবে না। এই পার্টিকুলার বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন যে নর্মালভাবে যদি ডিপ্লোম্যাটিক চ্যানেলকে আমাকে ফলো করতে হয় তাহলে প্রসেসটা অত্যন্ত জটিল এবং কঠিন। ধরুন আমাকে ফাইল তৈরি করতে হবে, সেই ফাইল পাঠাতে হবে MEA-তে, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে পাঠাতে হবে। বিদেশ মন্ত্রক কি করবে, সেই ফাইল পাঠাবে বাংলাদেশ সরকারকে। এবার বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে এই অবৈধ অনুপ্রবেশকারীকে তারা ফিরিয়ে নেবে কি নেবে না, এবং নিলে কবে নেবে, কিভাবে নেবে, কারণ তারা এই অবৈধ অনুপ্রবেশকারীকে নিয়েও তো তাদের দেশে একটা বন্দোবস্ত করতে হবে। সেইটা কিভাবে করবে তাদের কাছে কিন্তু এই মুহূর্তে সলিউশন নেই, কারণ এই অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা অন্তত লাখ ছাড়িয়ে গেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এত মানুষকে নতুন করে
জায়গা দেওয়া বাংলাদেশের পক্ষে কার্যত কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক দুভাবেই কার্যত অসম্ভব। কিছুজন এই জটিলতায় ফরেনার্স ট্রাইব্যুনালে তাদেরকে থাকতে হয় এবং দিনের পর দিন জেলে পচতে হয়। ফলে এটা ভালো যে জেলে না থেকে আপনারা আপনাদের দেশেই ফিরে যান, আপনারা আপনাদের দেশের সরকারের সঙ্গে সমঝোতা করে ভবিষ্যতের পথ বেছে নিন। এটাই বেস্ট উপায়, যা আসামের মুখ্যমন্ত্রী মনে করছেন। পরিষ্কারভাবে কালকে তিনি আরো বলেছেন যে রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করে বিএসএফ এবং আমরা কিছু সিলেক্টিভ রুট দিয়ে তাদেরকে পুশব্যাক করে তাদের দেশে পাঠিয়ে দিই এবং অবশ্যই কনফার্ম করি যেখান থেকে পুশব্যাক করা হচ্ছে তার আশেপাশে যেন বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশ না থাকে। মানে নিঃসন্দেহে বিস্ফোরক এক তথ্য, যে বিষয় নিয়ে শেষ 6 মাস ধরে লাগাতার একাধিক ভারতীয় মানবাধিকার কমিশনও মুখ প্রশ্ন তুলেছে যে সত্যি কি এইভাবে সাধারণ মানুষকে রাতের অন্ধকারে বর্ডার পার করিয়ে দেওয়া যায়। সেই প্রশ্নকে কার্যত পাত্তা না দিয়ে আসামের মুখ্যমন্ত্রী অফিসিয়ালি বলছেন। আসামের মুখ্যমন্ত্রী গল্প করতে করতে এই কথা বলেননি, এবং তিনি যখন এই কথা বলছেন তার একটা সরকারি ভিত্তি আছে। সেই ধরনের কথা যখন বলেন, নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশ যে উত্তাল হবে তা কিন্তু স্বাভাবিক, এবং কাল থেকে দিনভর বিভিন্ন মিডিয়ায় এই বিষয়ে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবার বিষয় হলো, তিনি আরো কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে এই ধরনের পদক্ষেপ আসামের ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই তারা এই ধরনের পলিসিকে ইমপ্লিমেন্ট করেন, এবং শুধু আসাম নয়, দেশের সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট, তাই তারা এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও নেবে আসাম এবং ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য। বাট এই অ্যাসপেক্টে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে যে এই পদক্ষেপ কি সত্যি লিগাল, মানে আইনসঙ্গত কিনা, এই পদক্ষেপ কি একজন মুখ্যমন্ত্রী নিতে পারেন? এখানেই এক কথায় উত্তর যদি দিই তাহলে হলো হ্যাঁ। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনারা একটু মন দিয়ে শুনবেন তাহলেই বুঝবেন কেন আসামের মুখ্যমন্ত্রী খুল্লা এই ধরনের কথাবার্তা বলতে পারছেন, এবং ভারতের পক্ষ থেকেও কোনো বিরোধিতা অফিসিয়াল লেভেল থেকে কিন্তু আসেনি এই ইন্টারভিউ দেওয়ার পর এখনো অবধি। আসামের কাছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে। সেই পাওয়ারটি কি? দেখুন, আসাম এমন একটি জায়গায় অবস্থিত যে জায়গাটি ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য কানেক্টিভিটি অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। একই সঙ্গে শিলিগুড়ি চিকেন স্নেকের কানেক্টিভিটি ওখান থেকে তৈরি হচ্ছে। অন্যদিকে বর্ডার এরিয়া অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তারা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বর্ডার শেয়ার করছে। ফলে বিভিন্ন দিক থেকে তারা ন্যাশনাল সিকিউরিটির জন্য ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে আসামের কাছে ক্ষমতা আছে, যে ক্ষমতা অনুযায়ী তারা এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীকে তাদের নিজের দেশে পাঠিয়ে দিতে পারে। ক্ষমতাটা কি? সেই আইনটির নাম হলো ইমিগ্রেন্ট এক্সপালশন অফ আসাম অ্যাক্ট 1950। এই আইনে স্পষ্ট বলা হয়েছে, এটা পোস্ট পার্টিশন ল, এটা মাথায় রাখবেন যে স্বাধীনতার পরে 1950 সালে তৈরি হয়েছিল। এই আইনে পরিষ্কার বলা হয়েছে যদি ইস্ট পাকিস্তান থেকে কোনো মেজরিটি মানুষ, মানে সংখ্যালঘু মানুষ নন, হিন্দু নন, কিন্তু ইস্ট পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে। আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলমানের যে দ্বৈরথ, সেই দ্বৈরথের বীজ বপন করা হয়েছিল স্বাধীনতা উত্তর সময়, এবং সে সময় এই লটি তৈরি হয়েছিল যেখানে বলা হয়েছিল ইস্ট পাকিস্তান থেকে কোনো মেজরিটি অর্থাৎ সংখ্যাগুরু ব্যক্তি যদি ভারতবর্ষে ঢোকে, তারা যদি ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে থ্রেট হয়, তাহলে আসাম সরকার পারে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য। তিনি যদি কোনো ধর্মীয় কারণে কোনো বাধার সম্মুখীন না হন সে দেশে, তিনি যদি দাঙ্গার মুখোমুখি না হন, বা তার জীবন যদি বিপজ্জনক না হয় ওই দেশে, তাহলে তাকে সেই দেশে ফেরত যেতে হবে। এবং মাইনরিটি যারা আছে, যারা হিন্দু মানুষ আছেন, যারা বিভিন্ন ধর্মীয় কারণে বিভিন্ন সমস্যার মুখে পড়েছিলেন স্বাধীনতার পর, তাদেরকে আসাম তাদের দেশে জায়গা দিতে পারে, কিন্তু কোনো মেজরিটি অর্থাৎ সংখ্যাগুরু ব্যক্তিদের কিন্তু এই দেশে জায়গা দেওয়া হবে কি হবে না তার সিদ্ধান্ত কিন্তু আসামকে নিতে হবে, এবং আসাম কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই সিদ্ধান্ত নিতে পারে। এই ল যখন তৈরি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু, এবং সে সময় আসামের মুখ্যমন্ত্রী ছিলেন গোপীনাথ বরদলৈ। নেহেরু তখন কিছু ক্ষেত্রে গোপীনাথ বরদলৈকে এই আইনকে অ্যাক্টিভলি ইমপ্লিমেন্ট করতে দেননি, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকাত আলী সে সময় বিভিন্ন ক্ষেত্রে কান্নাকাটি শুরু করে দেন। তিনি বলেন, আপনারা যদি এইভাবে সংখ্যাগুরু ব্যক্তি, মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিকে ফের আমাদের দেশে পাঠিয়ে দেন, তাহলে আমাদের দেশে ক্রাইসিস শুরু হবে। ফলে সেই জন্য এই লকে কিন্তু আসাম সরকার সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারেননি, যা
হেমন্ত বিশ্ব শর্মা এসে ৭৫ বছর পর এই আইনকে কিন্তু অ্যাক্টিভলি ইমপ্লিমেন্ট করেন। এবং আগের বছর মানে 5 মাস আগে আমি সেবার ভিডিও বানিয়েছিলাম, 5জন ব্যক্তিকে 1950 সালের এই ইমিগ্রেশন এক্সপালশন অ্যাক্ট অনুযায়ী 24 ঘন্টা সময় দেওয়া হয় এবং 24 ঘন্টার মধ্যে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়, যা কিন্তু সে সময় বিস্তর আলোড়নের সৃষ্টি করেছিল। সুপ্রিম কোর্টে মামলা হয় এই পুরো বিষয়টি নিয়ে। সুপ্রিম কোর্ট কি বলছে, 2024 সেকশন 6A অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সেই পুরো আইন সুপ্রিম কোর্টে কিছুটা বদলে ফেলা হয়। বদলে ফেলা হয় মানে আসামের কিছু মানুষের মনে হয়েছিল এই যে দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশকারীদের আমরা জায়গা দিচ্ছি, এতে আসামের যে সংস্কৃতি, আসামের যে ভাষা, আসামের মানুষের যে জীবনযাত্রা লং টার্মে সেটা বদলে যেতে শুরু করেছে। ফলে অবিলম্বে এদেরকে আসাম ছাড়া করতে হবে, না হলে আসামের নিজস্ব আনা বাঁচবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিষ্কার বলা হয়েছে যে এই স্পেশাল অ্যাক্ট অর্থাৎ স্পেশাল এই যে সেকশন 6A সুপ্রিম কোর্টে যেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা স্পেশাল প্রভিশন দ্যাট অ্যাপ্লাইজ অনলি টু আসাম, অর্থাৎ আসাম এই পুরো বিষয়টাকে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু কারা মেজরিটি এবং কারা মাইনরিটি, কাদেরকে আসাম সরকার পুশব্যাক করতে পারে, সেকশন 6 পরিষ্কারভাবে বলে দিল যারা 25শে মার্চ 1971 সালের আগে আসামে এসেছে তারা লিগাল মানুষ, কিন্তু যারা 25শে মার্চ 1971 সালের পর আসামে ঢুকেছে তাদেরকে তাদের লিগালিটি প্রুফ করতে হবে, অর্থাৎ তারা ভারতীয় নয়। 1971 সালের 25শে মার্চের পর যারা আসামে এসেছে তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা কিসের জন্য এসছে, তারা মাইনরিটি পিপল নাকি মেজরিটি ওরিয়েন্টেড মানুষ, সেই প্রমাণ ডকুমেন্ট অনুযায়ী সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তাদেরকে প্রমাণ করতে হবে। এবং এই রায়ের পর সেপ্টেম্বর 2025 আসাম সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এক এসওপি তৈরি করে, যেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর অনুযায়ী আসাম সরকার কারা ইল্লিগাল নন এই পুরো বিষয়ে একটি এসওপি তৈরি করে অবৈধ অনুপ্রবেশকারী খুঁজতে কিন্তু শুরু করেন। এই আইডেন্টিফিকেশন করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকেও আলাদা দায়িত্ব নিতে হয় এবং ফরেনার্স ট্রাইব্যুনাল যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী ডিক্লেয়ার করে ডকুমেন্ট মিলিয়ে তারাই কিন্তু ইল্লিগাল, তা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আসাম ঘোষণা করে দেয়। এবং আগের বছর এক্স্যাক্টলি ফরেনার্স ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী 5জনকে ইল্লিগালি প্রমাণ করা হয় এবং তাদেরকে আসাম সরকার 24 ঘন্টা সময় দেয় দেশ ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে, আমাদের প্রিয় ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার জন্য। অর্থাৎ কেউ যদি সাসপেক্টেড হয়, কাউকে যদি ইল্লিগাল এই সন্দেহ কারোর উপর যদি করা হয়, তাহলে আসামের ডিসি তাকে নোটিশ করবে পরবর্তীকালে এবং সেই নোটিশ সার্ভ করার পর তিনি যদি তখনও প্রমাণ করতে না পারেন যে তিনি বৈধ ভারতবাসী, তখন তাকেও কিন্তু এই দেশ ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ তথ্যই শেষ কথা। যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে তাহলে আপনি ভারতবর্ষে থাকুন, ডকুমেন্ট না থাকলে উই হ্যাভ নাথিং টু ডু, আপনাকে বাংলাদেশে যেতে হবে। আপনি অবৈধ অনুপ্রবেশকারী, আপনি কোনো অবস্থাতেই ভারতের জাতীয় সুরক্ষার সঙ্গে খেলা খেলতে পারেন না। এবার পশ্চিমবঙ্গের নির্বাচনটা এই কারণেই ভাইটাল হয়ে যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গতেও ভবিষ্যতে এই ধরনের আইন ইমপ্লিমেন্ট করার কথা কেন্দ্রীয় সরকার ভাবছে। কারণ আলটিমেটলি দিনের শেষে দেশের সুরক্ষা যদি বজায় না থাকে, আমরা থাকবো না, রাজনীতি থাকবে না, রাজনৈতিক লিডার থাকবে না। যেভাবে দিনের পর দিন ফলস আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভারতীয় বানিয়ে রাখার চেষ্টা বিভিন্ন ব্যক্তিকে শুধু ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য করা হয়েছে, তা আসাম সরকার ভেস্তে দিতে পেরেছে। আমার দৃঢ় বিশ্বাস আমাদের দেশ এবং আমাদের দেশের সমস্ত রাজ্য ভবিষ্যতেও পারবে। তাই আসাম সরকার এই ধরনের হাই কমিশনারকে ডেকে এই ধরনের চমকানো ধমকানোর খেলা শুরু করলেও আলটিমেটলি ভারত আইনতই এগিয়েছে এবং ভারতের কাছে কিন্তু নিঃসন্দেহে এক বড় ডিপ্লোম্যাটিক জয় যা আসাম করে দেখালো ঠিক কালকে। আপনারা কিভাবে দেখছেন পুরো ভিডিওটি বা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।